আজ নিশু আর আদ্রিয়ানের গায়ে হলুদ, যার জন্য পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের গন্ধে সারা বাড়িতে সুবাস ছড়াচ্ছে চারিদিকে। সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু মেঘার যেন কোনো কাজই নেই। সে দাদিমার সাথে বসে আছে এক কোনায়, আর দাদিমা বিভিন্ন জুয়েলারি সিলেক্ট করছে। কিছু ভারী ভারী জুয়েলারি মেঘার সামনে নিয়ে চেক করতে লাগে। এতে মেঘা চোখ বড় বড় করে দাদিমার দিকে তাকায়। এসব কি করছো দাদিমা? আমাকে কেন পড়াচ্ছ? দেখো, এসব অনেক দামি জিনিস। আমার হাতে কোনো টান লাগলে ছিঁড়ে গেলে তখন লঙ্কা কাণ্ড হবে। মনে মনে আব্বু কালকেই আমাকে নিতে আসবে। আমি এগুলো আর দেখতে পারছি না। এর থেকে ভালো আব্বুর সাথে কালকেই চলে যাব, আর কোনো দিনও এদিক হব না। না, আর আদ্রর মুখোমুখি হব। তার ভালোবাসা অভিনয় হলেও আমার তো নয়। কিভাবে দেখব নিজের প্রেমিক পুরুষকে অন্য কারো হতে? না না, এত বড় মহান আমি নই। মেঘা কথাগুলো ভাবতে ভাবতে গয়নাগুলো দাদিমাকে সযত্নে দিয়ে দিল। এরপর দাদিমাকে কিছু বলতে না দিয়ে সে জায়গা থেকে উঠে নিজের রুমে গেল। এসব দেখতে আর ভালো লাগছে না তার। সবকিছুই বিষাক্ত মনে হচ্ছে। ওই দিনের কিছু বিষাক্ত অতীত, কিন্তু সে একটা ব্যাপার বুঝতে পারছে না। ওই দিন এত ব্যথা লাগার পরেও সকালবেলা সব ব্যথা গায়েব কেন? আর যখন সে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল, তখন আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখে হালকা চিৎকার দিয়ে উঠল, আর ঠোঁটে আঙ্গুল দিয়ে হালকা ব্যথায় কেঁপে উঠল। ঠোঁটের এই নাজেহাল অবস্থা কিভাবে হলো? এরপর গলাতেও লাল লাল কিসের চিহ্ন। অজানা ভয়ে পুরো শরীর কেঁপে উঠল। নিজের শরীরে কেমন যেন একটা অদৃশ্য স্পর্শ লেগে আছে, আর সেই স্পর্শটাও তার অচেনা নয়, বরং চেনাই। কিন্তু আদ্র ওর কাছে কিভাবে আসবে? সে তো নিশুদির সাথে কালকে রাতে। ভাবতেই সে কথোপকথনগুলো কানের মাঝে ভেসে আসলো। আরে আরে, কি করছে এগুলো বেবি? প্লিজ এখানে এসব না। 2 দিন পরে তো বিয়ে, তখন না হয় সব হবে। অপোজিটে আদ্রিয়ান কি বলল কিছুই শোনা গেল না, কিন্তু নিশু আবারও বলল, আচ্ছা আচ্ছা, দিচ্ছি তো কিস। রাগ করছো কেন? আচ্ছা, এই দিকে আসো। বলেই তাদের দুজনার হাসিতে আর কিছু পার্সোনাল কথা শুনে বোঝা গেল তারা তাদের আলিঙ্গনগুলো গাঢ় করছে। আর তখন এসব শুনেই মেঘা দৌড়ে চলে গেল। বাস্তবে মেঘা এসব ভেবেই নিজেকে সামলিয়ে বোঝার চেষ্টা করলো যে আদ্রিয়ান তার কাছে আসেনি, তাহলে কে আসলো? ধীরে ধীরে মনে করার চেষ্টা করতে লাগলো। এরপর আবছা মনে পড়লো যে কেউ তার সামনে এসেছিল। এরপর কি হয়েছিল মেঘা কোনো মতেই মনে করতে পারলো না। নিজেকে ভালোভাবে চেক করে বুঝতে পারলো তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু এসব কে করলো? নিজেকে কেমন দিশেহারা মনে হচ্ছে। মনের ও বিদ্রুপের মধ্যেই রুমে এসে বেডে বসে। এরপর বেডে যখন বালিশে হাত দিল, তখন কিছু একটা হাতে বিঁধল মনে হলো। যখন জিনিসটাকেই দেখার জন্য তখন জোরেই চিৎকার দিয়ে দরজার কাছে চলে গেল, আর দাদিমা নিশু আদ্রিয়ানকে ডাকতে লাগে। মেঘার চিৎকারে দাদিমা আর নিশু আসলেও আদ্রিয়ান আসলো না। দাদিমা নিশু দুজনই জিজ্ঞেস করলো মেঘা চিৎকার করেছে কেন। তখন মেঘা দুজনকে ভয়ে ভয়ে হাত দিয়ে ইশারা করে ব্যাডের দিকে দেখতে বলল। দাদিমা নিশু মেঘার হাতের ইশারা অনুযায়ী রুমের ভেতর ঢুকে ব্যাডের দিকে তাকিয়ে কিছু আন্দাজ করতে পারেনি। তাই আরো কাছে যখন দেখতে গেল, তখন দেখলো কতগুলো মরা কালো কালো পোকা বালিশের আশেপাশে ছড়িয়ে আছে, যা দেখে নিশু চিৎকার দিল আর দাদিমাকে ধরে একটু পেছনে গেল। এতগুলো মোরা পোকা এখানে আসলো কি করে মেঘা? বলেই মেঘার দিকে ফিরলে দেখলো মেঘার ঠোঁট আর ঘাড়ের অবস্থা নাজেহাল। তা দেখে দাদিমা তাড়াতাড়ি মেঘার কাছে গেল, গিয়ে ভালোভাবে হাত দিয়ে চেক করতে লাগলো। মেঘা, তোর এই অবস্থা কেন? কেন এই পোকাগুলো তোকে কামড়ায়নি তো? মিশু, দেখ তো আর কোথায় কোথায় কামড়াচ্ছে। মেয়েটার উপর থেকে বিপদই যায় না। দাদিমার কথায় নিশুও মেঘাকে ভালো করে চেক করতে লাগলো। ঠোঁট আর ঘাড় ছাড়া কোথাও কামড়ায়নি, কিন্তু ওরা এটাই বুঝছে না এতগুলো পোকা এখানে আসলো কোথা থেকে। আসলো তো আসলো একেবারে মেঘার বেডে। মেয়েটাকে দেখে এখন দুজনেরই মায়া হচ্ছে। এমনিতেই ছোট, তার উপর 2 দিন পর পর কিছু না কিছু লেগেই আছে। আদ্রিয়ান যদি এগুলো দেখে কি কাণ্ড করবে একমাত্র উপর আল্লাহই জানে। দাদিমা তাড়াতাড়ি আদ্রিয়ানকে খবর পাঠাতে বললে খবর আসে সে অনেকক্ষণ আগেই জরুরি কাজে অফিসে চলে গেছে। তাই দাদিমা আর আদ্রিয়ানকে খবর দেয়নি। তাই তাদের একজন ফ্যামিলি ডক্টরকে কল দিয়ে আসতে বলে, কারণ যদি পোকাগুলো বিষাক্ত হয় তাহলে মেঘার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই ডক্টর এসে মেঘাকে চেক আপ করে কিছু ওষুধ আর মলম দেয়।
আর বলে যায় যে চিন্তার কোনো কারণ নেই, দুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। তাই দাদিমা আর নিশু মেঘাকে স্যুপ আর ওষুধ খাইয়ে দেয়, মলম লাগিয়ে দেয়। এরপর তাকে রেস্ট করতে বলে রুম থেকে চলে যায়। আর এদিকে আমাদের মেঘা রানী এতক্ষণে মনের মধ্যে থাকা কথাগুলো ভাবতে থাকে। দাদিমা আর নিশু থাকায় কিছু বলতে পারেনি, কিন্তু এখন ভাবতেই তার বমি চলে আসছে, কারণ পোকাগুলো তার ঠোঁটে উঠেছিল। ভাবতে উল্টি আসছে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগে। যা খেয়েছে তাও বের করতে লাগলো, আর সাবান দিয়ে ঠোঁটগুলো ঘষতে লাগে। কিন্তু ঠোঁটে ব্যথা থাকায় বেশিক্ষণ সাবান আর পানি লাগাতে পারলো না। একটু ফোলা কমলেও এখন আরো লাল হয়ে গেল, আর ফুললেও পুরো অবস্থা নাজেহাল। ব্যথায় মেঘা কান্না করে দিল। তার এত সুন্দর ঠোঁটটার অবস্থা দেখে তার নিজেরই ভয় করছে। যতদিন না ঠোঁটের অবস্থা ভালো হচ্ছে ততদিন সে রুম থেকে বের হবে না। দরকার হলে দরজা বন্ধ করে বসে থাকবে, তবুও তার এই রূপ আর কাউকে দেখাবে না। অন্যদিকে মেঘার কাণ্ড দেখে আদ্রিয়ান মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, মেঘার সাথে হওয়া সবকিছুই আদ্রিয়ান তার অফিসে বসে ল্যাপটপে দেখছে। যেহেতু মেঘার পুরো রুমটাই সিসিটিভি দ্বারা আবৃত, সেহেতু মেঘার সকল কর্মকাণ্ড আদ্রিয়ান তার নিজস্ব ফোনে বা ল্যাপটপে দেখে। কি স্নিগ্ধ পরি, আমার স্পর্শ এত সহজে ধুয়ে ফেললে, কিন্তু তাতে তো তোমারই ক্ষতি হলো। স্পর্শগুলো তো মুছতে পারলেই না, উল্টো তা আরও গাঢ় হলো। দেখলে তো আমার স্পর্শ তোমাকে শাস্তি দিতে প্রস্তুত। কথাগুলো বলেই উচ্চস্বরে হাসতে লাগলো, আর তার হাসি পুরো অফিস রুমে চারিদিকে বাড়ি খাচ্ছে। রুশ যখন স্যারের কেবিনে ঢুকে তখন দেখলো তার স্যার খুব হাসছে। এত হাসির কারণ কি বুঝতে পারলো না রুশ, কিন্তু তবুও ভালো লাগছে যে তার স্যার অনেকদিন পর মন খুলে হাসছে। হয়তো এটার কৃতিত্ব তার মেঘা ম্যাডামের। রুশ নিজেও এখন খালি খালি অনুভব করছে। ইস, যদি স্যারের মতো কেউ থাকতো, তাহলে আমিও তাকে নিয়ে ভাবতাম। আশাপত তার মনের মানুষ ঠিক করে নিয়েছে। যেদিকে তাকায় সেদিকে শুধু ডাবল ডাবল। একা ওদের মাঝেই সে সিঙ্গেল আর কাবাব মে হাড্ডি। এসব চিন্তা করছিল আর নিজের নখ কামড়াচ্ছিল। ওইদিকে আদ্রিয়ান যে কখন থেকে তার সামনে দাঁড়িয়ে আছে তার কোনো খেয়ালই নেই। আদ্রিয়ান যখন রুশের মাথায় ফাইল দিয়ে বাড়ি মারলো তখন নিজের সম্বিত ফিরল। এরপর স্যারকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলল। কোথায় মন দিয়ে বসে আছো রুশ? এত কি ভাবছো যে ডাক দিলেও সাড়া পাওয়া যাচ্ছে না? এইভাবে কিন্তু নিজের কাছ থেকে ফোকাস হারাবে। তোমাকে নিয়ে আমার অনেক এক্সপেকটেশন, বুঝতেই পারছো। নিরাশ করবে না আমায়। রুশ নিজেকে স্বাভাবিক করে বলল, ইয়েস স্যার, আপনার আশা কখনোই বিফলে যাবে না। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। গুড, যাও এখন গাড়ি বের করতে বলো, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। জি স্যার। রুশ তাড়াতাড়ি বের হয়ে গাড়ি বের করতে বলল ড্রাইভারকে। এরপর রুশও আদ্রিয়ানের সাথে 5 স্টার হোটেলে যাওয়ার জন্য রওনা দিল, কারণ ওখানেই দুবাইয়ের ক্লায়েন্ট আছে যারা গতকাল রাতে হোটেলে উঠেছে। অনেক বড় একটা ডিল সাইন করার জন্য আসছে তারা, যার জন্য আদ্রিয়ান খুব সকালেই অফিস চলে এসেছে। এর মধ্যে 2 দিন কেটে যায়। মেঘা রুম থেকেও বের হয়নি, আর না কাউকে রুমে ঢুকতে দিয়েছে। খাবার বাইরে থেকে নিয়েই দরজা আটকে দিয়েছে। রুমের মধ্যেই নিজেকে বন্দি রেখেছে। এতে অবশ্য বাকিদের সুবিধেই হয়েছে অনেক কিছুতে, যা মেঘার অজানা। তাই কেউ মেঘাকে রুম থেকে বেরোনোর জন্য বলেও নি। কিন্তু কেউ রুমে না ঢুকলেও একজন মধ্যরাতে ঢুকে তার জানের যত্ন নেয়। সারাদিনের ক্লান্তি মেটায় তার জানকে দেখে। এরপর ভোর হতে হতে আবার বের হয়ে যায়, যা মেঘার সম্পূর্ণ অজানা। সে তো তার বিরহে আছে এই ভেবে যে তার কাছের মানুষটি একবারও তাকে দেখার জন্য আসেনি। অবশ্য আসবেই বা কেন, সে তো তার বিয়ে নিয়ে ব্যস্ত, তার জন্য কি আর সময় আছে? কিন্তু না, তাকে দুর্বল হলে চলবে না। তাই একজন সার্ভেন্ট থেকে লুকিয়ে মোবাইল নিয়ে তার আব্বুকে ফোনে সব জানায়। তার আব্বু এসব শুনে অবাক হয়, কারণ তার জানা মতে আদ্রিয়ান কখনোই এসব করবে না তার মেয়ের সাথে। কিন্তু এসব যখন করছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। এদিকে মেঘাও কান্না করছে আর বারবার তাকে নিয়ে যেতে বলছে। হয়তো তার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই তাকে আশ্বাস দেয় যে 2 দিন পর সে তাকে নিয়ে যাবে। কিন্তু মেঘার আব্বু এখনই আদ্রিয়ানের সামনে যেতে পারবে না। এতে অনেকের চোখের সামনে তার আব্বু আসল চেহারা খোলসা হয়ে যেতে পারে। তাই মেঘাকে ফোন দিয়ে সব ইনফরমেশন দিল কিভাবে মেঘাকে বেরোতে হবে। সব জায়গায় তার লোক ঠিক করা থাকবে, শুধু তার কথা মতো বের হলেই হলো। এসব শুনে মেঘা খুশি হলেও মন থেকে দুঃখ প্রকাশ করলো। তবুও মরিচিকার পেছনে ছুটে তো লাভ নেই, যে তার নয় তাকে তো ছাড়তেই হবে। তাই আব্বুর সাথে একমত হয়ে পালানোর প্ল্যান বানালো।
এইসব এতক্ষণ ভাবছিল, তখনই নিচ থেকে ডাক আসলো দাদিমার। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও নিচে গেল কেন ডাকছে দেখার জন্য। নিচে গিয়ে তিনজন ব্যক্তিকে দেখলো। এদের চিনে বলে তার মনে হয় না, তাই না জানার চেষ্টা করলো তারা কে। নিশু অবশ্য ওদেরকে দেখে অনেক খুশি হয়েছে। কথায় বোঝা গেল এদের মধ্যে দুজন হলো নিশুর আব্বু আম্মু, আর আরেকজন বড় ভাই। কিন্তু ছেলেটি পিছু ফিরে থাকায় চেহারা দেখতে পেল না। তাই সামনে গিয়ে দাদিমা যখন নিশুর আব্বু আম্মুর সাথে পরিচয় করাতে লাগলো, তখন দুজন তেমন একটা আগ্রহ প্রকাশ করলো না মেঘার সাথে পরিচয় হতে। মনে হচ্ছে দুজনই বিরক্ত তার প্রতি। দাদিমা যখন ছেলেটার সাথে পরিচয় করাতে লাগলো, তখন মেঘা ছেলেটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকালো, কারণ ছেলেটাকে তার চেনা চেনা মনে হচ্ছে। বেশিরভাগ চোখগুলো তার খুব পরিচিত। এসব যখন ভাবছিল তখন ছেলেটা হাত বাড়িয়ে দেয়। हाय मायाबिनी, আমি নিদ্র খান, নাম তো শোনাই হোগা। হঠাৎ করে ছেলেটার কথা শুনে মেঘা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, কারণ ছেলেটার কণ্ঠ চেনা চেনা মনে হচ্ছে। হঠাৎ করে দাদিমার ডাকে তার দিকে ফিরলো। বুড়ি, এই হচ্ছে আদ্রিয়ানের ফুপু আর ফুপা। আর এই যে এটা হলো তোর নিশু দের বড় ভাই নিড্র। আর নিড্র ওর কথাই তো তোকে বলাই হয়েছে, আমার আর এক নাতি। মা, তুমিও না যাকে তাকে নিজের নাতি বানিয়ে দাও। শোনো, এসব লোক। আহ রুমানা, কোথায় কি বলছো তা একটু দেখে বলো। আর ভুলে যেও না আদ্রিয়ান কেন তোমাকে এখানে এনেছে। হ্যাঁ, উচিত কথা বললেই তো সব দোষ আমার। ধুর, এই চলো তো তুমি। বলে রোমানা তার হাজব্যান্ড নোমান খানকে নিয়ে গেল। অবশ্য নোমান আর রোমানা কেউই মেঘাকে তেমন একটা সহ্য করতে পারে না। এর অবশ্য যথেষ্ট কারণ আছে। ওরা যখন নিজেদের ঠিক করার রুমে চলে গেল, তখন নিশু খেয়াল করলো নিদ্র মেঘার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশুর থেকে চোখের দেখাটা অদ্ভুত ঠেকলো, কারণ তার ভাই সহজে কারো দিকে এমন দৃষ্টিতে তাকায় না। হ্যাঁ, সে একজন ফ্লার্ট বয়, যার জন্য নিশু তার ভাইকে এই একটা ব্যাপারে অনেক বিরক্ত হয়। কিন্তু সে যদি মেঘার সাথেও এমন করে তাহলে না, তার ভাইকে আটকাতে হবে। এই ভাইয়া, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ফ্রেশ হতে যাও। কিছুক্ষণ পরে তো হলুদের অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ নিশু, এই তো যাচ্ছি। আর তুই এখনো ফেসিয়াল শুরু করিসনি? তোর হবু বর তো তোকে এই রূপে দেখে আর বিয়ের আসরেই বসবে না। তখন তো আবার আমার পিছনেই পড়বি সেই দুর্ভিক্ষের কান্না নিয়ে। ভাইয়া, নানুদি, তুমি কিছু বলবে না ভাইয়াকে? দাদু ভাই, কেন শুধু শুধু মেয়েটাকে এভাবে উস্কাচ্ছ বলো তো? এমনিতেই কালকে মেয়েটার। দাদিমা মেঘার দিকে তাকিয়ে হঠাৎ করে কথা অন্য টপিকে নিয়ে গেল। সে যাই হোক, তুমি এগিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নাও। একটু পর হলুদের ফাংশন শুরু হবে। মা নিশুরে, তোর স্বভাব আর বদলালো না? সেই কাউকে না কাউকে তোর দিকে নিস, সমস্যা নেই, আমারও টাইমে আসবে। কথায় আসে না, আপকা টাইম আয়েগা। বলে এই নিদ্র শয়তানি হাসি দিল। এরপর মেঘার দিকে এক পলক তাকিয়ে চোখ মেরে উপরে উঠে গেল। আর মেঘা নিদ্রর কার্যকলাপে বিরক্ত হলো। কি ছেলে রে বাবা, এই ছেলে তো ফ্লার্ট করতে চাইছে, এমনিতেই নিজের চিন্তায় ঘুম আসছে না। আর এখন একমাত্র কাজ হচ্ছে কোনো মতে বাড়ি থেকে বের হতে পারলেই হলো। নিশু মেঘাকে কিছু ভাবতে দেখে হালকা ধাক্কা দিল। এরপর তাকে জোর করে মেঘার রুমে নিয়ে গেল। ওইখানে হলুদের জন্য সুন্দর কারুকাজের কাঁচা হলুদ কালারের একটি লেহেঙ্গা ঝুলানো ছিল। মেঘা প্রথমে দেখেই চোখ আটকে গেল। আজকে তুমি এটাই পরবে, ঠিক আছে? আমি স্পেশালি তোমার জন্য অর্ডার করেছি। তোমার আর আমার অনেকটাই সেম ডিজাইন, শুধু কালারটা বেশ কম। আমারটা অরেঞ্জ কালারের। কিন্তু নিশুধি, আমি কেন এরকম ড্রেস পরতে যাব? হলুদ হচ্ছে তোমার, আর আমি ওইখানে এইভাবে গেলে তো সবাই ভাববে আমারও হলুদ, তাই না? আর আমার সত্যিই ভালো লাগতেছে না অনুষ্ঠানে যেতে। আমি বরং তোমাকে কিভাবে সাজাই সেটা দেখি, কেমন? বলেই মেঘা নিশুকে জড়িয়ে ধরে মুচকে হাসার চেষ্টা করলো। মায়ের খাবে নাকি আমার? শোনো, তুমি যখন আমাকে দি বলে ডাকো, আর মানে তুমি আমার ছোট বোন,
আর বড় বোন বোনের বিয়েতে ছোট বোন সাজবে না? এটা তো হতে পারে না, তাই না? কিছুক্ষণ পর পার্লারের লোক আসবে সাজাতে, তাদের কাছে সুন্দর করে লক্ষ্মী মেয়ে হয়ে সেজে নেবে, ঠিক আছে? ও নিশুদি, তুমি তো আমার লক্ষ্মী দি। তো প্লিজ আমাকে পার্লারের লোক দিয়ে সাজিও না, আমার একদম ভালো লাগে না ওদের ভূত সাজানো। এর থেকে আমি যতটুকু পারি ততটুকুই সাজবো। আচ্ছা যাও, তোমার কথা মতো ড্রেসটা পরে নিচ্ছি, কিন্তু প্লিজ আমাকে তাদের হাতে সাজতে বলো না, প্লিজ প্লিজ। মেঘার ইনোসেন্ট মার্কা কথা শুনে নিশুর খুব হাসি পেল। মেয়েটা আসলেই বাচ্চা। মেঘার এত রিকোয়েস্টে নিশু আর না করতে পারলো না, তাই মেঘাকে রেডি হতে বলে সে নিজের রুমে গেল। কিছুক্ষণ পর পার্লারের মেয়েরা চলে আসবে। যেতে যেতে মোবাইলে কাউকে মেসেজ করে মেঘার আপডেটটা জানিয়ে দিল। সেও কিছু একটা পাঠালো, যা দেখে নিশুর মুখে হালকা হাসির রেখা দেখা গেল। এখন সবকিছু ভালোই হলেই হলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে রুমে গেল। সন্ধ্যার দিকে মেঘা সম্পূর্ণ রেডি হয়ে আয়নার মধ্যেই নিজেকে দেখতে লাগলো। আর নিজেকে দেখে নিজেই অবাক হলো। হঠাৎ করে তাকে বড় বড় লাগছে। মুখে আলাদা এক রমণীর ভাব ফুটে উঠেছে। লেহেঙ্গার সাথে ওড়না সুন্দর করে মাথায় হিজাব বাঁধলো, মুখে হালকা প্রসাধনী। কাঁচা ফুলের গহনা থাকলেও তা সে পরলো না। নিজেকে এত সাজাতে ভালো লাগছে না। একমাত্র নিশুদিই বলেছে বলে আর দাদিমা এসেও রিকোয়েস্ট করেছে বলে লেহেঙ্গাটা পরেছে সে, তাই সে আর নাও করতে পারেনি। কারণ এই দুজনই এ কদিনে মেঘাকে অনেক আপন করে নিয়েছে, যার জন্য তাদেরকে না করার মতো সাহস আর দেখালো না। কালকে তো চলেই যাবে, আজ না হয় তাদের এই ইচ্ছেগুলো পূরণ করে যাক। এসব ভাবছিল, তখনই দরজায় টোকা পড়ে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখলো দাদিমা দাঁড়িয়ে আছে, হাতে কিছু গহনার বাক্স। মেঘাকে দেখতে দাদিমা বলে, মাশাল্লাহ, আমার বুড়িটাকে যে কি সুন্দর লাগছে। বলে রুমে ঢুকে গহনার বাক্সটা টেবিলে রেখে মেঘার মাথায় ধরে কিছু দোয়া দুরুদ পড়ে দিল। এরপর হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে মেঘাকে মন ভরে দেখতে লাগলো। আসলে এই মেয়েটাকে আজ খুব বড় বড় লাগছে, আর কি মায়াই না চেহারায়। কিরে বুড়ি, তুই ফুলের গহনায় গুলো পরিসনি কেন? নিশু দেখলে কিন্তু রাগ করবে। আসলে দাদিমা, আমার ফুলের গয়না ভালো লাগে না, তাই পরিনি। এমনিতেই তো দেখো ঠিক লাগছে, আর কিছু পরার দরকার নেই। কি যে বলিস না, সে যাই হোক, দেখো তো এই গহনাগুলো পছন্দ হয় কিনা। একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস মেঘার গলায় পরিয়ে দিয়ে আয়নার মধ্যে দেখতে লাগলো। মেঘা হঠাৎ করে এত দামি গহনা পরানোতে চমকে গেল। দাদিমাকে নিষেধ করলেও দাদিমা কথা শুনলো না, উল্টো চোখ গরম করে মেঘাকে থামিয়ে দিল। মেঘাও আর কিছু বলল না। এরপর দাদিমা মেঘাকে নিয়ে স্টেজে গেল। মেঘা চারদিকে অবাক চোখে তাকাতে লাগলো। স্টেজটা বাইরে বাগানে করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্টেজে নিশু নানা রকম ফটোশুট করছে। নিশুকে দেখে মেঘার হঠাৎ করে বুকের মধ্যে তোলপাড় হতে লাগলো, কারণ নিশু তো কালকে আজিয়ানের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। এই কয়দিন ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে নিলেও এখন আর নিতে পারছে না। যতই হোক আদ্রিয়ানের সবকিছু অভিনয় হলেও তার অনুভূতিগুলো তো অভিনয় ছিল না। সে তো তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আদ্রিয়ানের এরূপ বদলানো দেখে বুঝতে পারলো আদ্রিয়ানের শুধু হাতের পুতুল ছিল সে। এসব ভাবতে ভাবতে দাদিমা স্টেজে নিয়ে আসলো মেঘাকে। মেঘা নিশুকে জড়িয়ে ধরে তাকে শুভেচ্ছা জানালো। নিশু মেঘাকে এরূপ সাজে দেখে অনেক খুশি হলো। এরপর একসাথে অনেকগুলো ছবিও তুললো। কিছু কিছু শুধু মেঘার একা তুললো, তাও আবার তাকে জোর করিয়ে। ফটোশুট শেষ হলো। একে একে সবাই নিশুকে হলুদ লাগিয়ে দিতে লাগলো। মেঘাও তখন স্টেজে না থেকে একটু দূরে কর্নারে গেল। হঠাৎ করে কারো আগমন ঘটলো তার নিকট, তাই সঙ্গে সঙ্গে যখন ফিরে দেখলো তখন চমকে একটু পেছনে গেল। সামনের ব্যক্তিটি মেঘার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সুন্দর কেন লাগছে মেয়েটিকে? নাকি সে সুন্দর বলেই সুন্দর লাগছে? মায়াবিনী, তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর সেজে আসলে যে কেউ যদি তোমাকে দেখে হার্ট অ্যাটাক করে, তার দায়ভার কি তুমি নিবে? নিদ্রর এরূপ কথা শুনে মেঘা বিরক্ত বোধ করলো। এই লোকটাকে একদম সহ্য করতে পারে না সে। কেমন করে জানে তাকিয়ে থাকে, মনে হয় খেয়ে ফেলবে ভাব। হ্যাঁ দাদিমা, আমি এখানে এই তো আসছি। ভাইয়া আমাকে দাদিমা ডাকছে, আমি আসছি। বলে মেঘা কেটে পড়লো সে জায়গা থেকে।
মেঘার এরূপ কাণ্ড দেখে রাগে জল শক্ত করে ফেললো। তাকে ইগনোর করছে নিদ্র খানকে, এরূপ অপমান। যত ইগনোর করার করে নাও আজকে মায়াবতী, কারণ কালকে সূর্যের রশ্মির মতোই আমার জীবনে তুমি আলো হবে। সারা জীবনের জন্য আমার করে ফেলবো তোমায়। এখন শুধু রাত নামার বাকি, কালকে সূর্য উদয় আমার নামে হবে মায়াবিনী। বলেই নিদ্র অদ্ভুতভাবে হাসতে হাসতেই নিশুর কাছে গেল। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু এই অনুষ্ঠানে আদ্রিয়ানের কোনো ছায়াও দেখা যায়নি। দাদিমা থেকে শুনলো যে আদ্রিয়ানের জরুরি কোনো কাজ পড়েছে, যার জন্য সে আসতে পারেনি। মেঘার থেকে বিষয়টা অদ্ভুত ঠেকলো, যার হলুদের জন্য এত আয়োজন সে নেই। ব্যাপারটা খুব হাস্যকর না? যার হলুদ তার খবর নেই, প্রতিবেশীরা যার হলুদ তার খবর নেই, কিন্তু প্রতিবেশীর কাণ্ডের শেষ নেই। অনেকক্ষণ ধরে মেঘা অনুষ্ঠানে থাকায় পাগুলো ব্যথা হয়ে গেছে, আর অনেক জোরে গান বাজানোতে মাথাটাও ধরেছে খুব। তখন নিদ্রকে বাহানা দিয়ে দাদিমার কাছেই ছিল। দাদিমা যেখানে যেখানে গিয়েছে মেঘাও তার পিছু পিছু ছিল। এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তাই বাড়ির ভেতরে একদম উপরে নিজের রুমে চলে গেল। সবাই বাহিরে থাকায় ভেতরে তেমন কাউকে দেখা গেল না, শুধু কয়েকটা কেয়ারটেকার ছাড়া। মেঘা ওইদিকে ভ্রুক্ষেপ না করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। রুমে ঢুকে দেখলো সবকিছুই অন্ধকার, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে যখন রুম থেকে বের হয়েছিল দাদিমার সাথে, তখন রুমের লাইট অন ছিল। তাহলে অফ কিভাবে হলো? হয়তো কেয়ারটেকার অফ করে গেছে, কিন্তু যখনই সে লাইটের সুইচ অন করতে যাবে তখনই কেউ দরজা বন্ধ করে মেঘার হাতের কবজি টেনে দেয়ালে মিশিয়ে নিল। হঠাৎ এরূপ হওয়ায় মেঘা চিৎকার দিয়ে উঠল, কিন্তু বাইরে সাউন্ড বক্স বাজায় কেউ তার চিৎকার শুনতে পেল না, শুধুমাত্র সামনের ব্যক্তিটি ছাড়া। মেঘা ভয়ে যখন ছটফট করছিল তখন সামনের ব্যক্তিটি মেঘার গালের সাথে সে ব্যক্তির গাল মেশালো। হঠাৎ করে ঠান্ডা কিছু অনুভব হলো, সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো মেঘা। কিন্তু যখন চোখ মেললো তখন সামনে তাকিয়ে, এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।